ক্লাস জি স্যার। হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা আজকের এই ক্লাসে আমরা পার্সোনালিটি নিয়ে প্রথমে আলোচনা করব। পার্সোনালিটি বিষয়টা আসলে কি? পার্সোনালিটি বলতে আমরা বুঝি কি ব্যক্তিত্ব। প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসন সবাই একটা একটা পার্সোনালিটি ওন করে, সবার যার যার ব্যক্তিত্ব রয়েছে। একজন আইডিয়াল মানুষ, আমরা দেখবেন যে সবার পছন্দের মানুষ থাকে, রাইট? আমরা আমাদের স্কুলের কলেজের কোনো টিচারকে হয়তো পছন্দ করি খুবই, যে যার চলাফেরা, যার কথাবার্তা আমাদের কাছে আইডিয়াল মনে হয়, আদর্শ আমরা মনে করি। সো আমরা কিন্তু এক একটা পার্সোনালিটি ওন করি এবং সেটা অন্যরা ফলো করে। একজন ভালো মানুষের যেমন পার্সোনালিটি আছে, একজন চোর দুষ্টু মানুষেরও কিন্তু পার্সোনালিটি আছে, কিন্তু ভেরিয়েশন আছে, ভিন্ন ভিন্ন পার্সোনালিটি ওন করে। একজন চোরের যে পার্সোনালিটি, একজন ডাকাতের যে পার্সোনালিটি, আর একজন ভালো মানুষের পার্সোনালিটি কখনো এক না, বাট দুজনেরই পার্সোনালিটি রয়েছে। অর্থাৎ এই পার্সোনালিটি বলতে বোঝায় একটা মানুষের বৈশিষ্ট্য, আচরণ, অনুভূতি, চিন্তা ভাবনা এবং প্রতিক্রিয়ার একটি অনন্য মিশ্রণ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। আমরা এখানে যতজন মানুষ আছি, এখানে আমরা আছি প্রায় প্রায় এখানে আছি আমরা প্রায় 7-8 জনের মতো। সেই 7-8 জনের পার্সোনালিটি কিন্তু সেম না। 7-8 জনের পার্সোনালিটি 27 রকম। একজনের সাথে আরেকজনের হুবহু মিল হয় না। কেউ হয়তো বা ভালো কাজ, সবাই ভালো কাজ করে, মিল থাকতে পারে কাজের ক্ষেত্রে, কাজের ধরনের ক্ষেত্রে, বাট এক একটা মানুষের পার্সোনালিটি ভ্যারি করে। এক একজনের আচরণ এক এক রকম, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের অনুভূতি, বৈশিষ্ট্য, রিয়াকশন ভিন্ন রকমের, ভিন্ন ভিন্ন রকমের। সো এটাই আমাদের ব্যক্তিত্বকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আলাদা করে তোলে, এই পার্সোনালিটি। এটা একটি ব্যক্তির মানসিক এবং শারীরিক বৈশিষ্ট্যের মিশ্রণ, ফিজিক্যাল এবং মেন্টাল, এই দুইটার বৈশিষ্ট্যর মিশ্রণ, সংমিশ্রণ, যা স্বতন্ত্র আচরণ এবং দৃষ্টিভঙ্গিকে গঠন করে। যেমনটা বললাম, প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সনের পার্সোনালিটি হচ্ছে সেম হয় না, সবারই আলাদা আলাদা হয়। প্রত্যেক মানুষের শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যগুলোর যে সংমিশ্রণে কিছু প্রতিক্রিয়া। ফর এক্সাম্পল, কোনো একজন রিক্সাওয়ালা আপনার কাছে 10 টাকা ভাড়া বেশি চেয়েছে, আপনি রিঅ্যাক্ট করতে পারেন। আবার কারোর মনে হতে পারে যে থাক, 10 টাকাই তো বেশি চাইছে, কোনো ব্যাপার না। সো এখানে কিন্তু আমাদের পার্সোনালিটি ভ্যারি করে। অনেকের দেখবেন ভিক্ষুক দেখলে শরীর কেমন যেন জ্বলে ওঠে। অনেক সময় দেখা যায় যে, যদিও ভিক্ষা করা হারাম, ডিরেক্টলি ইসলামে বলা আছে যে ভিক্ষা করা হারাম। সো অনেকের খেয়াল করে দেখবেন যে ভিক্ষুক দেখলে তাড়ায় দেয়, নাই যান, টাকা নাই, চলে যান, বা অন্যদিকে দেখেন। আবার অনেকে দেখবেন যে কেউ কোনো কিছু চাইলে না বলতে পারে না, কেউ কোনো কিছু চাইলে না বলতে পারে না। কি করে? সেই ওরা যেটা করে, সবাইকে চেষ্টা করে যে সহযোগিতা করার, যাতে করে সহযোগিতা করতে পারে মানুষকে, এরকম চিন্তা ভাবনাও অনেকের আছে। সো এর জন্যই বলছি পার্সোনালিটি ভ্যারি করে, সবারই পার্সোনালিটি রয়েছে। প্রত্যেকটা ব্যক্তির শারীরিক মানসিক যে বৈশিষ্ট্যগুলো আছে, এইগুলো সংমিশ্রণে মানুষ যে আচরণ, যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, সেটাই হচ্ছে পার্সোনালিটি। এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এটার প্রকারভেদ রয়েছে। আমরা একটু আজকে দেখব কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ি। সাধারণত 3 ধরনের হতে পারে পার্সোনালিটির যে টাইপ, এটা সাধারণত কত প্রকার হতে পারে? 3 প্রকার। পার্সোনালিটি কত প্রকার তাহলে? সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, সেকেন্ড হচ্ছে এক্সট্রোভার্ট, এন্ড থার্ড হচ্ছে অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এন্ড অ্যাম্বিভার্ট। আমার সাথে বলেন একটু। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, অ্যাম্বিভার্ট। এক্সট্রোভার্ট এন্ড অ্যাম্বিভার্ট। ইন্ট্রোভার্ট হচ্ছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে, আমরা অনেকেই আছি, নিজেই একাকী সময় কাটাতে পছন্দ করি, একা একা ঘুরতে পছন্দ করি, একা একা হাঁটতে ভালো লাগে, একা একা থাকতে ভালো লাগে।
এটা হচ্ছে ইন্ট্রোভার্ট ক্যাটাগরি, অন্তর্মুখী স্বভাবের মানুষ। ঠিক আছে, গ্যাদারিং এর মধ্যে থাকতে পছন্দ করে না, অন্য মানুষের সাথে মিশতে তেমন একটা পছন্দ করে না। এক্সট্রোভার্ট হচ্ছে এক্সট্রোভার্ট হচ্ছে কি, যারা ওই ঠিক ইন্ট্রোভার্টের বিপরীত। কেমন বিপরীত? তার একা একা থাকতে তেমন একটা ভালো লাগে না, মানুষের সাথে মিশতে পছন্দ করে, সময় কাটাতে পছন্দ করে, বিভিন্ন দলগত কাজকর্ম করতে পছন্দ করে, গ্রুপে আড্ডা দিতে পছন্দ করে। দেখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কেউ একসাথে অনেকে মিলে আড্ডা দেন, আবার বিপরীত কাউকে পাবেন যে সবার সাথে আড্ডা দিতে পছন্দ করে না, বাসায় একা একা সময় কাটাতে পছন্দ করে, বা একা একা কাজ করতে পছন্দ করে, একা একা ঘুরতে পছন্দ করে। এক্সট্রোভার্ট হচ্ছে যে সবার সাথে মিলেমিশে থাকে, হাসি খুশি থাকে, মানে অন্য মানুষের সাথে মিশতে পছন্দ করে, সেটা হচ্ছে এক্সট্রোভার্ট ক্যাটাগরি। এন্ড অ্যাম্বিভার্ট হচ্ছে এই এক্সট্রোভার্ট এন্ড অ্যাম্বিভার্টের মিক্স। যেমন সে ইন্ট্রোভার্টও, সে একাকী থাকতেও পছন্দ করে, আবার মানুষের সাথে মিশতেও পছন্দ করে। অর্থাৎ সে যে কোনো পরিস্থিতি অনুযায়ী তার নিজেকে মানিয়ে নিতে পারে, পরিস্থিতি অনুযায়ী নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার। ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট এন্ড অ্যাম্বিভার্ট, এই তিনটা ক্যাটাগরির পার্থক্য কি বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বুঝতে পারলাম। ওকে, ফাইন। এখন আসেন পার্সোনালিটির স্ট্রাকচার অফ পার্সোনালিটি। এটাও তিনটা প্রধান ভাগে ভাগ করা যায়। পার্সোনালিটির স্ট্রাকচারকে যদি আপনি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারেন, তিনটা উপাদান দিয়ে। কিভাবে? খেয়াল করে দেখেন। পার্সোনালিটির স্ট্রাকচার বা গঠনকে সাধারণত তিনটি প্রধান উপাদানে ভাগ করা যায়, যা মনস্তাত্ত্বিকদের মতে মানুষের ব্যক্তিত্বের ভিত্তি গঠন করে। বেজ আমাদের পার্সোনালিটির বেজ গঠন করে, যেমন আইডি, এটাকে বাংলায় বলা হয় ইড। এই ইড হচ্ছে ব্যক্তিত্বের সবচেয়ে মৌলিক এবং অবচেতন অংশ। এটি মূলত আমাদের প্রাথমিক প্রবৃত্তি এবং ইচ্ছার উৎস, যেমন ক্ষুধা, যৌন আকাঙ্ক্ষা এবং তাৎক্ষণিক সন্তুষ্টি পাওয়ার প্রবণতা। এই যে আইডি যুক্ত, এই যুক্তির বাইরে কাজ করে, এই আইডি এটা যুক্তির বাইরে কাজ করে এবং তাৎক্ষণিক আনন্দ পাওয়ার চেষ্টা করে। যেমন আপনার হঠাৎ করে ক্ষুধা পেয়েছে, তো ক্ষুধা পেলে কি হয়? ক্ষুধা পেলে আমাদের খেলেই মন ভরে যায়, পেট ভরে যায়, তাই কিনা? জি স্যার। যখন ক্ষুধা পাবে তখন আপনার কোনো যখন ক্ষুধা পাবে তখন আপনার কাছে অন্য কোনো যুক্তি কাজে লাগবে না, যে খেলেই মন সন্তুষ্ট, ইনস্ট্যান্ট। এটার পাশাপাশি অর্থাৎ এটা আপনি খেলেই তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট হচ্ছেন। এটার পাশাপাশি যদি আমাদের এমন কোনো কাজ, ফর এক্সাম্পল আপনি এখন খেলতে ভালো লাগছে, আপনার এখন খেলতে ভালো লাগছে, সো আপনি যদি খেলেন তাহলে আপনার মন ভালো হয়ে যাবে। খেললে আপনার মন ভালো হয়ে যাবে, ইনস্ট্যান্ট আপনার মনটাকে কি করবে? চাঙ্গা করে তুলবে। এখন নেক্সট হচ্ছে ইগো। ইগো কি জিনিস? ইগো হচ্ছে পার্সোনালিটির যুক্তিযুক্ত এবং বাস্তববাদী অংশ। আগেরটা কি ছিল? আইডি হচ্ছে অবচেতন অংশ, খুব বেসিক। আর ইগো হচ্ছে যুক্তিযুক্ত এবং বাস্তববাদী অংশ। এটি ইডের চাহিদা এবং বাস্তবতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। আগের যেমন চাহিদা ছিল আপনার ক্ষুধার বা অন্যান্য যে চাহিদা, সেটাকে বাস্তবতার সাথে মিলায় সেটাকে কন্ট্রোল করে, সেটা আসলে বাস্তবসম্মত কিনা, আসলেই প্রয়োজন কিনা। এখন আপনি একজনের হাতে আইফোন 17 প্রো ম্যাক্স দেখলেন, দেখে আপনার মনে হতে পারে, ইস, আমার যদি এটা একটা থাকতো
তাহলে খুব ভালো হতো, সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম, একটু স্টাইল হতো, অন্যরকম একটু ভাবে চলতে পারতাম। এখন ইগো কি করবে? ইগো আপনাকে ওটাকে প্রোটেক্ট করবে যে আদৌ আপনার পক্ষে ওটা নেওয়া সম্ভব কিনা। যেমন এই ইগো আপনাকে যুক্তি দিবে যে আপনি তো স্টুডেন্ট, যে আমি তো স্টুডেন্ট, আমার কাছে তো টাকা নাই, তাহলে তো আমার পক্ষে এখন এই চিন্তা করা শুধু শুধু বোকার মতো। ইগো আপনাকে এটা কন্ট্রোল করছে। এরপরে রয়েছে, অথবা এরকম হতে পারে যে আপনার কাছে এখন টাকা রয়েছে, বাট আপনি চিন্তা করছেন আমার আইফোন না হলেও চলবে। ইগো আপনাকে এটা কন্ট্রোল করছে যে আইফোন না হলেও চলবে, আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নিই যেটা দিয়ে আমি কাজ চালাতে পারবো। সো ইগো ওই আইডিটাকে কন্ট্রোল করছে, ইটটাকে। এরপর রয়েছে সুপার ইগো। সুপার ইগো হচ্ছে নৈতিকতা এবং মূল্যবোধের প্রতিনিধিত্বকারী অংশ। এটি মূলত আমাদের অন্তর্নিহিত নীতি, আদর্শ এবং সমাজের নিয়ম কানুন থেকে প্রভাবিত। সুপার ইগোকে নিয়ন্ত্রণ করে, ওই যে আইডিটাকে কন্ট্রোল করে ইগোকে কন্ট্রোল করে সুপার ইগো, এবং সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। সঠিক কোনটা ঠিক কোনটা বেঠিক এটা পার্থক্য করতে সাহায্য করে সুপার ইগো। তাহলে পার্সোনালিটির স্ট্রাকচার এটা তিনটা প্রধান এলিমেন্টস দিয়ে বিভক্ত। একটা হচ্ছে ইড, ইগো এন্ড সুপার ইগো। আইডি, ইগো এন্ড সুপার ইগো। মনে থাকবে সবার? জি স্যার, মনে থাকবে। জি স্যার। এখন আসেন ডেভেলপমেন্ট অফ অ্যাথলেটিক পার্সোনালিটি। আপনারা যে পয়েন্টগুলো দেখবেন, জাস্ট পয়েন্টগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে জি স্যার, পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। ডেভেলপমেন্ট অফ অ্যাথলেটিক পার্সোনালিটি। অ্যাথলেটিক পার্সোনালিটি বলতে কি বোঝায়? আপনারা কি বুঝেন একটু কেউ শেয়ার করবেন? অ্যাথলেটিক পার্সোনালিটি এই শব্দ দিয়ে কি বুঝছেন? আলহাজ আলী একটু মিউট করে রাখেন। অ্যাথলেটিক পার্সোনালিটি বলতে কি বুঝেন? আপনাদের ধারণা একটু শেয়ার করেন। মানসিক এবং ব্যক্তিগত গুণাবলী সম্পর্কে স্যার। আর কেউ? অ্যাথলেটিক পার্সোনালিটি কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাথলেটিক পার্সোনালিটি? কেউ শেয়ার করবেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। স্যার, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং যে কোনো সময় যে কোনো বিপদ আপদ আসলে সেটা প্রতিবন্ধকতা দূর করে নিজেকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রতীক্ষা থাকতে হবে এবং যে কোনো কাজ নিজে না পারলে তার সমবয়স বা তার সিনিয়র ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে সেটাকে সমাধান করে নিজেকে সেদিকে মনোনীত করা। এতটুকু বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি বলি অ্যাথলেটিক পার্সোনালিটি, অ্যাথলেটিক শব্দটা স্পোর্টস এর সাথে রিলেটেড। অ্যাথলেট থেকে এই শব্দটা আসছে। সো এই অ্যাথলেটিক পার্সোনালিটি বলতে বোঝাচ্ছে একজন অ্যাথলেট যদি তার পার্সোনালিটি ডেভেলপ করতে চায়, সেই ক্ষেত্রে কিভাবে এটা ডেভেলপ করা সম্ভব বা কিভাবে ডেভেলপ করতে পারে? অ্যাথলেট থেকে মূলত অ্যাথলেটিক শব্দটা আসছে। শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার এটা কি ভাষার শব্দ স্যার? অ্যাথলেট এটা ইংরেজি শব্দ। এটা এই যে ATHLET, অ্যাথলেট। অ্যাথলেট মানে ক্রীড়াবিদ বুঝায়। এটা কি গ্রিক শব্দ স্যার?
হ্যালো। অ্যাথলেট শব্দটা গ্রিক কিনা? জি স্যার, এটা কি গ্রিক শব্দ? অ্যাথলেট শব্দটা গ্রিক কিনা এটা সঠিক বলা মুশকিল, এখন বলতে পারছি না। ঠিক আছে, এখন শুনেন, এই অ্যাথলেটিক পার্সোনালিটিটা হচ্ছে আপনার একজন অ্যাথলেটের যে পার্সোনালিটি ওন করে। আপনি লিওনেল মেসি, তার যে ব্যক্তিত্ব, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পে, অন্যান্য যে টপ ক্লাস খেলোয়াড়, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি রয়েছে। সো স্পোর্টস এর ক্ষেত্রে খেলোয়াড়দের যে পার্সোনালিটি সেটাই হচ্ছে অ্যাথলেটিক পার্সোনালিটি। এখন আর এই স্যার জি বলেন। একটা প্রশ্ন, সেটা স্যার আপনি কোন সাপোর্টার স্যার, বলবেন কি? আমি আর্জেন্টাইন ফ্যান। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস। ওকে, যে কথা বলছিলাম যে অ্যাথলেটিক পার্সোনালিটি, এই যে লিওনেল মেসি বলেন, ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, নেইমার বলেন, অন্যান্য যে খেলোয়াড় আমরা দেখি, সে এইসব অ্যাথলেটদের যে পার্সোনালিটি সেটাই হচ্ছে অ্যাথলেটিক পার্সোনালিটি। এখন আমাদের মেইন টার্ম হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাথলেটিক পার্সোনালিটি, অর্থাৎ অ্যাথলেটিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি, অ্যাথলেটিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে গেলে কি কি করতে হবে আমাদের। দেখেন, এই অ্যাথলেটিক পার্সোনালিটির মূল বিষয়গুলো আসলে কি? আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যদি আপনার অ্যাথলেটিক পার্সোনালিটি ডেভেলপ করতে চান, এখন যদি ফর এক্সাম্পল বাংলাদেশের জামাল ভুঁইয়া অ্যাথলেটিক পার্সোনালিটি তার আছে, সে যদি এটাকে আরো ডেভেলপ করতে চায় তাহলে তার কি করতে হবে? আত্মবিশ্বাসটাকে, সেলফ কনফিডেন্সটাকে আরো বাড়াতে হবে। ঠিক আছে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজে যেটা করতে পারে তার যে অ্যাবিলিটি সেটার উপরে আস্থা রাখতে হবে। এটার পরে রয়েছে মোটিভেশন, নিজের লক্ষ্য অর্জনের জন্য প্রেরণা এবং ইচ্ছা শক্তি বজায় রাখতে হবে যে আমি এটা পারবো। মোটিভেশন, নিজেকে নিজে সেলফ মোটিভেটেড হতে হবে, মনোবল থাকতে হবে, চাপ ও ব্যর্থতা মোকাবেলা করার ক্ষমতা তৈরি করতে হবে, প্রতিবন্ধকতা পার হওয়া, বাধা বা চ্যালেঞ্জের বিরুদ্ধে স্থিতিস্থাপকতা বৃদ্ধি। এরপরে রয়েছে টিম ওয়ার্ক, দলের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি। এই সবগুলো মিলেই হচ্ছে একটা অ্যাথলেটিক পার্সোনালিটি ডেভেলপ করা সম্ভব। এখন যদি কারোর আত্মবিশ্বাস কম থাকে সেই ক্ষেত্রে তাকে এটা বাড়াতে হবে। তার যদি পার্সোনালিটি, একজন অ্যাথলেট যেমনটা বললাম জামাল ভুঁইয়া, সে যদি তার পার্সোনালিটি ডেভেলপ করতে চায়, অ্যাথলেটিক পার্সোনালিটি, ডেফিনেটলি তার এই আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে, মোটিভেশন নিয়ে কাজ করতে হবে, মনোবল নিয়ে কাজ করতে হবে, প্রতিবন্ধকতা পার হওয়ার, চ্যালেঞ্জ, বাধা অতিক্রম করার যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে কাজ করতে হবে, টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল জামাল ভুঁইয়া ফুটবল খেলে বাংলাদেশ ন্যাশনাল টিমে, সে সেলফিশ খেলে, সো তার মানে কি তার অ্যাথলেটিক পার্সোনালিটি অনেক ভালো? না, সে মোটিভেশন, সেলফ মোটিভেটেড না, আত্মবিশ্বাসী না, তাইলে তার অ্যাথলেটিক পার্সোনালিটিতে অপূর্ণতা রয়েছে। এগুলো হচ্ছে কোয়ালিটি, এগুলো হচ্ছে গুণ, এগুলো গুণাবলী। এই কোয়ালিটি গুলো যদি একজন অ্যাথলেট ডেভেলপ করতে পারে, সে ডেফিনেটলি তার পারফরমেন্স এনহ্যান্স করতে পারবে, পারফরমেন্সটাকে আরো বাড়াতে পারবে, পারফরমেন্সে ডেভেলপ করতে পারবে এবং তার ক্যারিয়ারকে আরো উপরে নিয়ে যেতে পারবে। সো এটা হচ্ছে অ্যাথলেটিক পার্সোনালিটি। অ্যাথলেটিক পার্সোনালিটির সাথে কিন্তু অন্য কোনো কিছু যায় না। আপনার এটার প্রভাবটা স্পোর্টস এর ক্ষেত্রে, এই অ্যাথলেটিক পার্সোনালিটিটা ডিপেন্ড করে স্পোর্টস এর ক্ষেত্রে। এটা আপনি কারোর পার্সোনাল লাইফ, কার 2 বাচ্চা 3 বাচ্চা, এখনো বিয়ে করে নাই, এরকম পার্সোনাল লাইফ টেনে নিয়ে আসলে এটার মধ্যে হযবরল হয়ে যাবে। সো ওটা কিন্তু অ্যাথলেটিক পার্সোনালিটির মধ্যে আসে না। প্রত্যেকটা সে তার কালচার অনুযায়ী দেখবেন যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা তাদের মানে ফরেন যে কালচার, অনেকে এখনো বিয়ে করে নাই, ক্রিস্টিয়ানো রোনালদো এখনো বিয়ে করে নাই। সো এরকম অনেক প্লেয়ার আছে 2 বাচ্চা 3 বাচ্চার পরে যে বিয়ে করে। আবার অনেকে আছে যে ইভেন ব্রাজিলিয়ান যারা ফ্যান তারা আবার রাগ করতে পারেন,
ব্রাজিলের 2 জি স্যার, খেলোয়াড় জি স্যার। হচ্ছে বউ এক্সচেঞ্জ করছে, শুনেছেন? শুনলে অনেক সময় আপনারা হাসতে পারেন যে এটা স্যার মনে হয় আর্জেন্টিনার ফ্যান, এই জন্য স্যার ব্রাজিলের এগেনস্টে বলছে। বিষয়টা এরকম না। ব্যাপারটা হচ্ছে এটা তার নিজের পার্সোনালিটির ব্যাপার, তার দেশের কালচারের ব্যাপার, তাদের কাছে ওটা খুবই সিম্পল। আমাদের দেশে হইলে তো খবর ছিল এতদিনে। খবর ছিল না আমাদের দেশে হইলে, না স্যার গ্রামে আমাদের থাকতে এখানেও পারতো। হয় মাঝে মধ্যে স্যার, দেখা যায়। সো এরকম, এটা কিন্তু তাদের কালচারের সাথে এটা খুবই সিম্পল, এটা কোনো বিষয় না তাদের সাথে। এই জন্য কিন্তু তার অ্যাথলেটিক পার্সোনালিটি যদি একজন মানুষ ডেভেলপ করতে চায়, ফর এক্সাম্পল আপনি আপনার স্টুডেন্টদেরকে ফুটবল টিম করেন, আপনি ফুটবল খেলা শেখান। এখন তাদের অ্যাথলেটিক পার্সোনালিটি ডেভেলপ করতে গেলে আপনাকে কি করতে হবে? তাদেরকে ট্রেন আপ করতে হবে, তারা যেন কনফিডেন্ট থাকে, সেলফ কনফিডেন্টটা তাদের মধ্যে যেন থাকে, আত্মবিশ্বাস নিয়ে, মনোবল নিয়ে বাধা অতিক্রম করতে পারে, এরকম যেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, এরকম অ্যাবিলিটি যেন তাদের তৈরি হয়, না থাকলে যেন সেটা ডেভেলপ করে, যদি কম থাকে সেই জায়গাগুলো যেন ইমপ্রুভ করার চেষ্টা করে। ইভেন আমাদের জীবনের ক্ষেত্রেও আমরাও কোনো স্পোর্টস এর ক্ষেত্রে যখন ইনভলভ থাকবো তখন যেন আমরা এগুলোকে কানেক্টিভিটিটা বাড়াই এটার সাথে। দুইজন হ্যান্ড রাইজ করেছেন, আওলাদ শামীম এবং রবিউল আলম, বলেন একটু। কিছু বলতে চান? স্যার, তাহলে কি একজন খেলোয়াড়ের পার্সোনালিটি দুই ধরনের হয়, একটা ব্যক্তিগত আর একটা মানে খেলাভিত্তিক অ্যাথলেটিক? পার্সোনালিটি যে শুধু দুই ধরনের হবে বিষয়টা এরকম না। অ্যাথলেটিক টার্মটা বুঝেন, অ্যাথলেটিক পার্সোনালিটি এটা রিলেটেড টু স্পোর্টস, বুঝতে পারছেন? দুই জি স্যার। ধরনের হয় বিষয়টা এটা না। অ্যাথলেটিক পার্সোনালিটি এটা হচ্ছে টোটালি রিলেটেড টু স্পোর্টস। আপনি অ্যাজ এ স্পোর্টসম্যান, আপনি একজন অ্যাথলেট, সেই হিসাবে আমরা অনেকেই ভাবি অ্যাথলেট মানে মনে হয় শুধু এই যে রানিং, অ্যাথলেটিক্স এর যে ইভেন্ট গুলো করে সেইগুলোই না। অ্যাথলেট মানে সব খেলোয়াড়রাই কিন্তু অ্যাথলেট, সে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক বা অন্য যে গেমই খেলুক না কেন, সবাই অ্যাথলেট। তো এখানে অ্যাথলেটিক পার্সোনালিটি বলতে স্পেসিফিক একটা দিক বোঝাচ্ছে, পার্সোনালিটির একটা দিক বোঝাচ্ছে। আপনি যে স্পোর্টস পার্সন, স্পোর্টসম্যান, আপনার ওই স্পোর্টসটাকে, স্পোর্টস কেন্দ্রিক যে পার্সোনালিটি সেটা হচ্ছে অ্যাথলেটিক পার্সোনালিটি। এমনি ওভারঅল তো প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আছেই, প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আছে, সবার পার্সোনাল লাইফ আছে। কেউ কেউ দেখবেন যে আমরা অনেক সময় ভিডিও দেখি, কেউ ফ্যানদের দেখলে হচ্ছে ছবি তুলে না, কেউ আবার সুন্দর করে ছবি তুলে, আমরা অনেক সময় এরকমই দেখি। তো এক্ষেত্রে পার্সোনালিটি করে, অনেক সময় সেফটি সিকিউরিটির কারণে অনেকে অ্যাভয়েড করে, ইগনোর করে। অনেকে দেখবেন গোল্ডেন গ্লাভস পেয়েছে ওয়ার্ল্ড কাপে, সেটা বিক্রি করে দরিদ্র অসহায় মানুষ, অসহায় বাচ্চাদেরকে দান করেছে, সেই টাকা বিভিন্ন ফাউন্ডেশনে দান করেছে, এরকম হয়। তো এগুলো তাদের, এটা তার অ্যাথলেটিক পার্সোনালিটি না, এটা তার ইন্ডিভিজুয়াল, সে অ্যাজ এ হিউম্যান বিং সে এটা করে। জি স্যার, তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্সোনালিটি ক্ষেত্র এবং দিক বিবেচনায় অনেক প্রকারে হতে পারে। হ্যাঁ, সেটা ভ্যারি করতে পারে, রাইট। অ্যাথলেটিক। জি স্যার, ধন্যবাদ স্যার। আওলাদ শামীম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, স্যার আমাদের টপিকটা হচ্ছে আজকে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। কিছুক্ষণ আগে আমাদেরই একজন সহপাঠী বলা চলে আপনাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করলো যে আপনি কোন দল সাপোর্ট করেন, এটা কোন পার্সোনালিটির মধ্যে পড়ে? আর যেটা অ্যাথলেটিক পার্সোনালিটির কথা আপনি বলতেছেন যে আমরা বিভিন্ন রকমের দেশের কালচার এবং কালচার অনুযায়ী আমরা, যেরকম একটু আগে বললেন যে বউ এক্সচেঞ্জ করছে স্যার, সেই ক্ষেত্রে এই পার্সোনালিটি আর ওই পার্সোনালিটির মধ্যে স্যার মানে হাউ উইল বি দ্য বিটুইন পার্সোনালিটি ইন ইন্ডিভিজুয়াল, হাউ ক্যান উই ডিভাইড দ্যাট? থ্যাংক ইউ স্যার। ওকে, প্রথম কোশ্চেনটা উনি জাস্ট এমনি জিজ্ঞাসা করেছে যে আমি কোন দল সাপোর্ট করি, এটার জন্য বেশি ডিসক্রিপশন দরকার নাই, এর জন্য শর্টকাটে বলে দিয়েছি, উনিও সন্তুষ্ট হলেন। বা উনি এগেনস্ট অন্য দল সাপোর্ট করলে সেটা, তবে আমরা চেষ্টা করব অলওয়েজ যে ক্লাসের মধ্যে যেন অন্য কারো ইন্টারাপ্ট না হয়, এটা চেষ্টা করব। ওকে, সেকেন্ডলি বলছেন যে অ্যাথলেটিক পার্সোনালিটির সাথে এই যে কালচারের উপর ডিপেন্ড করে একটা এক্সাম্পল দিলাম যে বউ এক্সচেঞ্জ করেছে, সেই ক্ষেত্রে আসলে এখানে
অ্যাথলেটিক পার্সোনালিটির উপরে প্রভাব পড়ে কিনা বা ওই দুটো একই রকম কিনা, দুইটা ভিন্ন জিনিস। একটা মানুষের ইন্ডিভিজুয়াল লাইফ আর একটা স্পোর্টস ক্যারিয়ার। স্পোর্টস ক্যারিয়ারের সাথে পার্সোনাল লাইফটাকে মিলানো যায় না। অনেকে দেখবেন যে পার্সোনাল লাইফে অনেক ডিপ্রেসড, অনেক ইনডিসিপ্লিন, পার্সোনাল লাইফে অনেক ইনডিসিপ্লিন। দেখবেন যে মানে আমাদের বাংলাদেশের নিউজও যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে অনেক ক্রিকেটার আছে, অনেক ফুটবলার আছে যাদের নামে অনেক মামলা আছে, যে নারী নির্যাতনের মামলা, ওয়াইফকে মার দিয়েছে, ওয়াইফের সাথে ঝগড়া, সংসারে অশান্তি। আসলে কিন্তু এটা তার স্পোর্টস ক্যারিয়ারে তেমন একটা প্রভাব পড়ে না পুরোপুরি এটা বলছি না, বাট দেখা যায় সে তার অন্য ক্যারিয়ারটাকে সুন্দরভাবে লিড করে যাচ্ছে, স্পোর্টস ক্যারিয়ারটাকে। সো ওই ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের যে পার্সোনালিটি, এটার একটা পার্ট হচ্ছে সে অ্যাজ এ স্পোর্টসম্যান, সেটা হচ্ছে অ্যাথলেটিক পার্সোনালিটি। আপনি একজন টিচার, আপনার পার্সোনালিটি আছে অ্যাজ এ হিউম্যান বিং, আপনার যে পার্সোনালিটি, আর টিচার হিসাবে আপনার স্পেশাল কিছু কোয়ালিটি আছে। আপনি মানুষের সাথে যখন কথা বলেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলেন। আপনি যখন বাচ্চাদের সাথে কথা বলেন তাদেরকে হয়তোবা ছোট বাচ্চাদেরকে বাবা অথবা মা বলে সম্বোধন করেন, সুন্দরভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি সুন্দর করে বুঝিয়ে দেন। অ্যাজ এ টিচার আপনার কিছু স্পেশাল কোয়ালিটি আছে, কারণ আপনি টিচার, ওটা আপনার প্রফেশন, জাস্ট লাইক অ্যাথলেট। আমার কথা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, এক্সেলেন্ট ডেফিনিশন, থ্যাংক ইউ। এই জন্যই ক্যারিয়ার ওয়াইজ অনেক কিছু ওখানে আমরা আমাদের টার্মটা স্পেসিফিক, একদম স্পেসিফিক অ্যাথলেটিক পার্সোনালিটি। আবার আমি কেন এক্সাম্পলটা দিলাম টিচারের, আপনি যেখানে শিক্ষকতা করছেন সেখানে আপনার আচার ব্যবহার, আপনার চলাফেরা যেমন, আপনি গ্রামে গেলে কিন্তু সেটা না। মানে মোস্ট অফ দ্য কেসেস, আমার পার্সোনাল এক্সাম্পল যদি আমি দিই, আমি গ্রামে গেলে খুব বিন্দাস চলাফেরা করি। মনে করেন যে লুঙ্গি পরে, আমাদের গ্রামে সবাই নর্মালি খালি গায়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, এক এক অঞ্চল ভেদে ভ্যারি করে। তো গরমের দিনে খালি গায়ে পোলাপান নিয়ে এখানে ওখানে আড্ডা দিই। আড্ডা মানে হচ্ছে ধরেন এই গাছতলায়, ওখানে যেখানে ঠান্ডা পরিবেশ, এই কোথায় আমড়া আছে, কোথায় লেবু আছে, এগুলা খুঁজে খুঁজে কার বাসায় আছে নিয়ে এসে সেখানে আড্ডা দিয়ে, মানে ওইভাবে চলি। গ্রামে গেলে ওইভাবেই, গ্রামে গেলে গ্রামের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ঠিক আমার আঞ্চলিক যে ভাষা সেটা ব্যবহার করি অটোমেটিক। এটা আমার ওই জায়গার পরিবেশের উপর ডিপেন্ড করে। বাট আমি কি আমার স্কুলে, আমি যেখানে জব করছি সেখানে সেটা ব্যবহার করতে পারি না। এখানে ইচ এন্ড এভরি সেন্টেন্সে আমাকে চিন্তা করতে হয় যে আমি আমার দ্বারা অন্য কোনো মানে অন্য ধরনের কোনো ওয়ার্ড আসছে না তো, যেটা দিয়ে স্টুডেন্টরা হাসাহাসি করবে, বিরক্ত করবে। স্টুডেন্টদের সাথে আমি ডিরেক্ট কন্টাক্টে কোনো এমন কোনো আচরণ করছি কিনা। পার্সোনাল লাইফে আমাদের অনেকের থাকতেই পারে। দেখবেন যে আপনার যে ওয়ার্ক প্লেস, তারা আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে নাও জানতে পারে। আপনি গ্রামে কি করছেন, আপনার নামে কি আছে, কি বদনাম আছে বা নাই আছে, তার বাইরেও আপনার একটা পরিচয়। আপনি যেখানে জব করেন, আপনি একজন প্রফেশনাল, সেই প্রফেশনাল হিসাবে আপনার একটা পার্সোনালিটি রয়েছে, আপনি সেটা ওন করেন। আমাদের অনেকের ক্ষেত্রেই দেখবেন যে আবার পুরাই বিপরীত, দেখতে মনে হয় পুরা হাজি সাহেব, আবার ভেতরটা পুরাটাই আলাদা। এরকম আছে না? এরকম আছে। সো পার্সোনালিটি ভ্যারি করে। এখন আসেন আমরা ডেভেলপমেন্ট অফ অ্যাথলেটিক, যেহেতু আমাদের স্পোর্টস রিলেটেড, ফিজিক্যাল এডুকেশন রিলেটেড, এই কারণেই আমরা আমাদের অ্যাথলেটিক পার্সোনালিটি কিভাবে ডেভেলপ করতে পারি। বাই দিস টাইম একজন অ্যাথলেট যদি চায় তার অ্যাথলেটিক পারফরমেন্স ডেভেলপ করতে, তার পার্সোনালিটি ডেভেলপ করতে চায়, তাহলে তার এই কাজগুলো করতে হবে। কি কি? সেলফ কনফিডেন্স বৃদ্ধি করতে হবে, তাকে মোটিভেশন নিয়ে কাজ করতে হবে, মনোবল। সে যেন যে কোনো সিচুয়েশনে 2-0 গোলে পিছিয়ে আছে, সে যেন কামব্যাক করার মতো মানসিকতা থাকতে হবে তার। সে পারুক আর না পারুক, রেজাল্ট তো যে কোনো কিছু হবেই। সবাই তো আর জয়ী হয় না, কাউকে না কাউকে তো পরাজিত হতে হবে। বাট চেষ্টার যেন কমতি না থাকে, চ্যালেঞ্জ যেন মোকাবেলা করতে পারে,
টিমওয়ার্ক, দলের সাথে যখন কাজ করবে, দলের সাথে যেন ইন্ডিভিজুয়াল কাজ না করে টিমওয়ার্ক যেন করে। এখন আসেন চাইল্ড বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, শিশুর আচরণগত বিকাশ। এটা কি জিনিস? এটা একটা প্রসেস। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই স্যার শিশুর আচরণগত বিকাশ বা ডেভেলপমেন্ট, এটা একটা প্রসেস বা প্রক্রিয়া যা একটা বাচ্চার মেন্টাল এবং সোশ্যাল স্কিলটাকে ডেভেলপ করতে পারে বা ডেভেলপের সাথে রিলেটেড। যেমন শারীরিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বয়স বৃদ্ধির সাথে সাথে শারীরিক যে ডেভেলপমেন্ট গুলো হতে থাকে, মোটর স্কিল ডেভেলপ করে, পেশির শক্তি পায়। ছোট বাচ্চারা আস্তে আস্তে হাত পা নাড়াতে নাড়াতে আস্তে আস্তে কোনো কিছু ধরা শিখে, তারপরে হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, মোটর স্কিল গুলা ডেভেলপ করতে পারে। এরপরে পেশির শক্তি, দেখবেন একটা এজে যে বাচ্চারা ওজন তুলছে কোনো কিছু, যেটা আমি ওজন নিতে পারি। শারীরিক বিকাশ। মানসিক বিকাশ কি? এই যে এজের সাথে সাথে বাচ্চাদের চিন্তা, মনস্তাত্ত্বিক যে প্রক্রিয়া, এগুলো শেখার ক্ষমতার বিকাশ। প্রত্যেকটা এজে, প্রত্যেকটা ক্যাটাগরিতে, আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে বেশ কয়েকটা ক্যাটাগরি আমরা দেখেছিলাম। জন্ম থেকে 2 বছর পর্যন্ত, তারপরে 2 থেকে 12 বছর পর্যন্ত, 12 থেকে 18, 18 থেকে 40, 40 থেকে 65, 65 প্লাস, এরকম বেশ কিছু ক্যাটাগরি দেখেছিলাম। তো শিশুদের ক্ষেত্রে যে ক্যাটাগরি গুলো আছে, একটা শিশু তার স্টেজ বাই স্টেজ যে ডেভেলপমেন্ট গুলো হতে থাকে, ক্লাস 1 এর বাচ্চা আর ক্লাস 3 এর বাচ্চার ডেভেলপমেন্ট কিন্তু এক না, দুজনের চিন্তা ভাবনা এক না। কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, বাট ব্যতিক্রম কখনো উদাহরণ হিসাবে কাউন্ট করা যায় না। এক্সেপশন ক্যানট বি আ এক্সাম্পল। এক্সেপশন কখনো উদাহরণ হয় না। সো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে একজন 5 এর বাচ্চা, সে তার যে প্রক্রিয়া, তার যে মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার যে ডেভেলপমেন্ট হচ্ছে যে প্রক্রিয়ায়, সেটা অন্য কারোর। আপনি যদি আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চাকে শিখান যে আমরা যখন কোনো খাবার খাবো সবাইকে দিয়ে খাবো, আপনি যখন কোনো কিছু খাবার খাবেন ফ্যামিলির সবাইকে দিবেন, ভাগ করে দিবেন, আপনার বাচ্চাও 2 দিন পরে সেটাই করবে। আপনি যখন দেখবেন যে নিজে নিজে খেয়ে ফেলছেন, আপনার বাচ্চাও নিজে নিজে খাবে, সেও কাউকে দিবে না। শিখবে কার থেকে? ফ্যামিলি থেকে, যাদের সাথে মিশবে তাদের থেকে, স্কুলে যাচ্ছে ফ্রেন্ডদের থেকে শিখবে। সো এখানে সামাজিক ডেভেলপমেন্টটা ঠিক এটার সাথে রিলেটেড। আমরা কিভাবে আমাদের সম্পর্কগুলো গঠন করি, সামাজিক আচরণ শেখার প্রক্রিয়া। কেউ কেউ দেখবেন বাবা মাকে তুমি বলে, আবার টিচারকেও তুমি বলে। এখন বাবা মা যদি শিখায় যে টিচারকে আপনি করে বলতে হয়, সুন্দর করে শিখায় টিচারকে আপনি করে বলতে হয়, তাহলে সে কিন্তু তার টিচারকে আপনি করে বলবে। ভাষাগত বিকাশ, ভাষার ব্যবহার এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়া। যত মানুষের সাথে মিশছে তত ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখছে। আমরা বাংলা ভাষা, আমরা সবাই বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, কিন্তু আমরা কি একই অ্যাকসেন্টে কথা বলি? বলেন তো, আমাদের অ্যাকসেন্ট কি একই থাকে না ভিন্ন ভিন্ন? আলাদা আলাদা। ভিন্ন। বরিশালের মানুষ এক অ্যাকসেন্টে কথা বলে, আমাদের সাতক্ষীরার মানুষ এক অ্যাকসেন্টে কথা বলে, ঢাকার মানুষ একরকম, সিলেট, চট্টগ্রাম, ভিন্ন ভিন্ন অঞ্চলের মানুষ ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টে কথা বলে। সো আমরা কিন্তু ভাষা বুঝি, চেষ্টা করি বোঝার, বাট অনেক সময় আপনি ঢাকার মানুষ হলে আপনি সিলেটের ভাষা বুঝতে নাও পারেন, কিন্তু বোঝার চেষ্টা করেন। সো যখনই আপনি সিলেটের বন্ধু থাকবে আপনার, যখনই আপনার চট্টগ্রামের বন্ধু থাকবে, বরিশালের বন্ধু থাকবে, তাদের সাথে চলাফেরা করবেন, যেটা সবচেয়ে বেশি হয় ইউনিভার্সিটিতে, তখন আপনার এই ভাষাগত দক্ষতা চলে আসবে অটোমেটিক। আপনি হয়তো বরিশালের ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন না, বাট আপনি বুঝতে পারবেন। আমি ঠিক বলছি কিনা? জি স্যার। জি স্যার। দেখবেন ইউনিভার্সিটিতে একটা, আপনি নিজে আপনার ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, বিশেষ করে
যেসব জায়গাতে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বা গ্রাজুয়েশন লেভেলে দেখবেন যে মাল্টিপল জেলার মানুষ একটা প্রতিষ্ঠানে পড়ে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে তো সবচেয়ে বেশি। আমাদের ব্যাচে আমরা 30 জন ছিলাম, প্রায় 20টা জেলার, কেউ চাঁপাইনবাবগঞ্জ, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রাম, কেউ বরিশাল, কেউ কুষ্টিয়া, কেউ খুলনা, কেউ ঢাকার, এক একজন এক এক জায়গার। তো যখনই আপনি এই ভিন্ন ভিন্ন মানুষের সাথে মিশবেন তখন আপনার এই ভাষাগত দক্ষতা বৃদ্ধি হবে। বাচ্চাদের ক্ষেত্রেও একই। আপনার বাচ্চা যদি ইউএসএ তে জন্মগ্রহণ করে এবং সে যদি বাবা মার কাছ থেকে শুধু ইংরেজি শুনে, আশেপাশের পরিবেশ থেকে ইংরেজি শুনে, সে ইংরেজিই বলবে, ঠিক কিনা? বলবে কিনা? জি স্যার। জি স্যার। ইভেন আপনি যদি আপনার বাচ্চার সামনে কোন একটা চকলেটের খোসা বা একটা চিপসের খোলা আপনি বিনে ফেলেন, আপনার বাচ্চা এর পরে ওটাই করবে। আপনি মানুষের সাথে যেভাবে কথা বলবেন, আমি ক্লাস নেই, আমার ছেলে ছোটবেলা থেকেই দেখে যে আমি ক্লাস নেই, কিভাবে ক্লাস নেই, আমি ভিডিও বানাই। সো আমার ছেলে ছোটবেলা থেকে দেখে, সে মাঝে মাঝে ব্লগ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মানে হি ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড নাও, বাট আরো আগে থেকে সে এটা দেখে যে আমি কি করি। অর্থাৎ কেন বলছি যে আমাদের বাচ্চারা, শিশুরা অনুকরণ আমাদেরকে প্রিয়। ফলো করে, বাবা মাকে ফলো করে, টিচারকে ফলো করে। সো এই জায়গাগুলোতে আমাদের চাইল্ড বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলছি, এটার মধ্যে আমাদের শারীরিক বিকাশ রয়েছে, মানসিক বিকাশ রয়েছে, সামাজিক বিকাশ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ। সো এই বিষয়গুলো শিশুদের সামগ্রিক বিকাশের জন্য, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তাদের পারিবারিক, শিক্ষাগত এবং সামাজিক পরিবেশের উপর নির্ভর করে। আপনি যদি আপনার বাচ্চার সামনে অসহায় দরিদ্র মানুষকে দান করেন, মসজিদে টাকা পয়সা দান করেন, দাতব্য কোনো জায়গায় দান করেন, আপনার বাচ্চাই দেখবেন ওটাতে ইন্সপায়ার্ড হবে। আমার ছেলে জুম্মার নামাজে যখন যায় আমার সাথে, তো ও রেডি থাকে যে কখন ওই যে নামাজের ব্রেকে একটা সময় মসজিদে কালেকশন করে, এই যে টাকা উঠায়, তাই না? আপনাদের দিকে করে এটা? জি স্যার, গ্রামের আমাদের অনেক জায়গাতে হয়তো হয় না, বাট আবার অনেক জায়গাতে এটা করে, বেশিরভাগ জায়গাতে করে। সো অনেকের নামাজের পরে করে, আবার অনেকের নামাজের দুই নামাজের ওই যে সুন্নাত নামাজের পরে করে। সো আমার ছেলে, আমি দেখি, খেয়াল করি, ও রেডি থাকে যে বাবা কখন আসবে টাকা নিতে, ওর কাছে টাকা দিতে হবে। ও আগেই ওর মা ওকে দেয় জুম্মার নামাজের জন্য, টাকা দেওয়ার জন্য ওকে দেয়, আবার আমিও দিই নিজে থেকে। তো দেখা যায় যে ও খুব ইন্সপায়ার্ড এটা নিয়ে, যে ও দেখে যে বাবা আগে দিত, ছোটবেলায় দেখতো, এখন থেকে আমাকে দিতে দেয় না, ও নিজেই দেয়। তো বাচ্চাদের ডেভেলপমেন্টটা ঠিক এভাবে হয়। আপনাদের বাসায় নিশ্চয়ই বাচ্চারা এরকমই করে, যাদের বাচ্চা কাচ্চা আছে বা ছোট বেবি আছে যাদের ফ্যামিলিতে, তাদেরও দেখবেন যে বাচ্চারা এভাবেই ডেভেলপ করে। আপনি যদি ওদেরকে ধমক দিয়ে কোনো কিছুই করেন, তাহলে সেটাতে তারা মানে অন্যরকম হয়ে যায়। এই জন্য সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝালে, বাচ্চারা, আমি যেটা বুঝি, বাচ্চারা হচ্ছে নরম কাদার মতো। আপনি ওদেরকে যেভাবে শেপ দিবেন সেইভাবেই যাবে। ওকে ছোটবেলা থেকে যেমন ভাবে ট্রিট করবেন তেমন ভাবেই করবে, ওটাই ওর মধ্যেই ধরবে। এখন স্পোর্টস লিডারশিপ নিয়ে আমরা আলোচনা করব। স্পোর্টস, খেলাধুলায় নেতৃত্ব, লিডারশিপ। স্পোর্টস লিডারশিপ বলতে খেলাধুলায় নেতৃত্ব দেওয়ার যে দক্ষতা এবং কৌশল। সো একটা দলের সাকসেস হওয়ার পেছনে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মধ্যে কি কি রয়েছে? মোটিভেশন, কমিউনিকেশন, স্ট্র্যাটেজি বা প্ল্যান, এরপরে রয়েছে